আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে এফিসির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কেমিস্ট্রির দ্বিতীয় অধ্যায়ের উপরে একটি ক্লাস করব, গুণগত রসায়ন। তো সবার আগে আমাদেরকে জানতে হবে পরমাণু কি। পরমাণু হচ্ছে পৃথিবীর যা কিছু আছে সব কিছু পরমাণুর সমন্বয়ে গঠিত। মানুষের শরীরের ভিতরেও 26 ধরনের মৌল বা পরমাণু থাকে। এখন এই যে পরমাণুগুলো, এগুলোকে তিনটি কণায় বিভক্ত করা হয়। একটি হচ্ছে স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা এবং কম্পোজিট কণিকা। স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা এবং কম্পোজিট কণিকা। স্থায়ী কণিকা কি? পরমাণুর ভিতরে যে কণিকাগুলো সর্বদা স্থায়ী থাকবে সেগুলো হচ্ছে স্থায়ী কণিকা। যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই তিনটা জিনিস সম্পর্কে আমরা বিস্তারিত জানি, আবারও জানবো, সমস্যা নেই। অস্থায়ী কণিকা কি? এগুলো পরমাণুর ভিতরে থাকতেও পারে, আবার নাও থাকতে পারে, বা মাঝে মাঝে থাকে। এমন হচ্ছে মিওন, পায়ন, মেসন, পজিট্রন। মিওন, পায়ন, মেসন, পজিট্রন। নামগুলোর সাথে আমরা নতুন, এই নামগুলো আমরা মুখস্থ করবো। এগুলো এমসিকিউর জন্য অনেক গুরুত্বপূর্ণ। এবং কম্পোজিট কণিকা হচ্ছে ডিউটেরিয়াম কণা এবং আলফা কণা। কম্পোজিট কণিকা কি? ডিউটেরিয়াম কণা এবং আলফা কণা। তো চলো এখন আমরা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সম্পর্কে বিস্তারিত জানি। ইলেকট্রনকে ই দ্বারা প্রকাশ করা হয়। ইলেকট্রনকে প্রকাশ করা হয় ই দ্বারা। ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.6 ইন্টু 10⁻19 কুলম। ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জধর্মী। ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। এবং ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 ইন্টু 10⁻24 গ্রাম। ইলেকট্রনের ভর কত? 9.11 ইন্টু 10⁻24 গ্রাম। এবং নিউট্রন এবার হচ্ছে প্রোটনকে পি দ্বারা প্রকাশ করা হয়। প্রোটনের ভর হচ্ছে, প্রোটনের চার্জ হচ্ছে প্লাস 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। এবং প্রোটনের ভর হচ্ছে 1.673 ইন্টু 10⁻28 গ্রাম। এবার আসো নিউট্রনকে ছোট হাতের এন দ্বারা প্রকাশ করা হয়। নিউট্রনের চার্জ হচ্ছে 0। এবং নিউটনের ভর হচ্ছে 1.675 ইন্টু 10⁻28 গ্রাম। তো এগুলো আমরা জাস্ট এক নজর দেখে নিলাম। এবার পরমাণুর প্রকাশ। একটি পরমাণুকে কিভাবে প্রকাশ করতে হয় আগে আমরা দেখি। মনে করো এটা হচ্ছে একটা পরমাণুর নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে থেকে প্রোটন এবং নিউট্রন। এবং নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান। নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণায়মান। ঠিক যেমন সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলি ঘূর্ণায়মান, ঠিক তেমনই ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণায়মান। নিউক্লিয়াসের ভিতরে থেকে প্রোটন এবং নিউট্রন। নিউক্লিয়াসের ভিতরে ঠিক যে কয়টি প্রোটন থাকে, নিউক্লিয়াসের বাইরে ঠিক সেই কয়টি ইলেকট্রন থাকে। কি বললাম? নিউক্লিয়াসের ভিতরে যে কয়টি প্রোটন থাকে, নিউক্লিয়াসের বাইরে সেই কয়টি ইলেকট্রন থাকে। যদি নিউক্লিয়াসের ভিতরে 10টি প্রোটন থাকে, তাহলে নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে 10টি ইলেকট্রন ঘূর্ণায়মান অবস্থায় থাকবে। ঠিক আছে? তো এবার পরমাণুর প্রকাশ। পরমাণুকে আমরা পরমাণুর যে ভর সংখ্যাকে প্রকাশ করা হয় এ দ্বারা পরমাণুর ভর সংখ্যা প্রকাশ করা হয়। আমরা জানি ই দ্বারা ইলেকট্রন বোঝায়, ইলেকট্রন সংখ্যা, এবং পি দ্বারা বোঝায় প্রোটন সংখ্যা, এবং এন দ্বারা বোঝায় নিউট্রন সংখ্যা। কোনো পরমাণুর ভিতরে তার পারমাণবিক সংখ্যা এবং প্রোটন সংখ্যা সেম, অর্থাৎ
প্রোটন সংখ্যাকে আমরা পি দ্বারা প্রকাশ করতে পারি, আবার জেড দ্বারাও প্রকাশ করতে পারি। জেড দ্বারা বোঝাচ্ছে পারমাণবিক সংখ্যা। কোনো মৌলের পরিচিতি হচ্ছে পারমাণবিক সংখ্যা। মনে করো সোডিয়াম একটি মৌল, সাপোজ মনে করো সোডিয়াম Na একটি মৌলকে আমরা প্রকাশ করব। তো এখানে আমরা দেবো তার জেড বা পারমাণবিক সংখ্যা, এখানে দেবো এ বা ভর সংখ্যা, এবং এখানে দেবো প্লাস মাইনাস বা তার চার্জ সংখ্যা। এখন মনে করো এমন অবস্থায় আছে সোডিয়াম 1123 প্লাস। তো এই যে জিনিসটা আছে সোডিয়াম সোডিয়াম 20, এখানে আছে 23, এখানে 11 এবং এখানে প্লাস। তো বলো তো সোডিয়ামের ভিতরে কয়টি প্রোটন, কয়টি ইলেকট্রন এবং কয়টি নিউট্রন আছে? আমরা জানি ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা জানি, কারণ প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যাই হচ্ছে একটি পরমাণুর মূল ভর বা নিউক্লিয়াসের ভর। আচ্ছা, তো এখানে ভর সংখ্যা, এখানে আমি বলেছি ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয়, পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। পারমাণবিক সংখ্যা হচ্ছে উক্ত মৌলের প্রোটন সংখ্যা। তো আমরা বলতে পারি এখানে প্রোটন সংখ্যা P = 11। এবং আমরা কি জানি যে কোনো মৌলের ভিতরে ঠিক যে কয়টি প্রোটন থাকবে সেই মৌলের বাইরে ঠিক সেই কয়টি ইলেকট্রন থাকবে। যেহেতু এখানে 11টি প্রোটন আছে, অর্থাৎ এই মৌলের বাইরে 11টি ইলেকট্রন সংখ্যাও ছিল, কিন্তু এখানে আছে প্লাস চার্জ যুক্ত। প্লাস মানে কি, সে একটি ইলেকট্রন ত্যাগ করেছে। ইলেকট্রন ত্যাগ করলে হয় প্লাস এবং ইলেকট্রন গ্রহণ করলে হয় মাইনাস। যেহেতু সে একটি ইলেকট্রন ত্যাগ করেছে তাহলে তার ইলেকট্রন সংখ্যা হবে 10টি। এবং নিউট্রন সংখ্যা কত হবে? নিউট্রন সংখ্যা হবে 23 - 11 = 12। কেন? কারণ আমরা জানি যে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা = ভর সংখ্যা, অর্থাৎ নিউট্রন সংখ্যা সমান ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। তো এভাবে আমরা একটি মৌলের ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা বের করতে পারি। এবং কোনো মৌলকে এইভাবে প্রকাশ করা হয়, উপরে তার ভর সংখ্যা লিখে, নিচে তার পারমাণবিক সংখ্যা লিখে, আর এখানে তার চার্জ লিখে আমরা একটি মৌলকে প্রকাশ করতে পারি। এবার আসো বিশেষ কিছু মৌল, যেমন আইসোটোপ। আইসোটোপ কাদের বলা হয়? যে সকল মৌলের প্রোটন সংখ্যা সমান তাদেরকে বলা হয় আইসোটোপ। আইসোটোপ অর্থাৎ হচ্ছে প্রোটন সংখ্যা সমান। এবার আসো আইসোটোন। আইসোটোন মানে কি? নিউট্রন সংখ্যা সমান। নিউট্রন সংখ্যা সমান। আইসোবার মানে কি? আইসোবার মানে হচ্ছে ভর সংখ্যা সমান। এটা হচ্ছে আইসো ইলেকট্রনিক। আইসো ইলেকট্রনিক মানে হচ্ছে ইলেকট্রন সংখ্যা সমান। তো আমরা জানি যদি কোনো মৌলের প্রোটন, যদি দুইটা মৌলের প্রোটন সংখ্যা সমান হয় তাহলে তাদেরকে আমরা আইসোটোপ বলতে পারি। আবার যদি দুইটা মৌলের বা দুইটা পরমাণুর নিউট্রন সংখ্যা সমান হয় তাহলে আমরা তাদেরকে আইসোটোন বলবো। আবার যদি দুইটা মৌলের বা দুইটা পরমাণুর ভর সংখ্যা সমান হয় তাহলে আমরা আইসোবার বলবো, এবং ইলেকট্রন সংখ্যা সমান হলে আমরা আইসো ইলেকট্রনিক বলবো। এগুলো হচ্ছে আমাদের এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। আমরা এই চারটার নাম মুখস্থ রাখবো এবং তাদের বৈশিষ্ট্য মনে রাখবো, যে আইসোটোপ, আইসোটোন, আইসোবার। এই যে লাস্টে বার থাকলে ভর সংখ্যা সমান, লাস্টে ইলেকট্রনিক থাকতে ইলেকট্রন সংখ্যা সমান, লাস্টে আইসোটোন থাকলে টোন দন্তান্ন থাকলে নিউট্রন সংখ্যা সমান, লাস্টে টোপ প থাকলে প্রোটন সংখ্যা সমান। এখন আমাদের এমসিকিউতে দিয়ে দিতে পারে, মনে করো 4টা মৌল আছে, 4টা মৌলের নিউট্রন সংখ্যা সমান, বললো উপরের মৌলগুলো কোন ধরনের মৌল, তখন আমরা বলতে পারি যে আইসোটোন থাকলে ওখানে আমরা আইসোটোন দেখিয়ে দেবো। এবার আসুন আমরা রাদারফোর্ড পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেল সম্পর্কে জানবো। বিজ্ঞানী রাদারফোর্ড
বিজ্ঞানী রাদারফোর্ড 1911 সালে আলফা কণা বিক্ষেপণ পরীক্ষার মাধ্যমে পরমাণুর ভিতরে নিউক্লিয়াস আবিষ্কার করেন। বিজ্ঞানী রাদারফোর্ড 1911 খ্রিস্টাব্দে আলফা কণা বিক্ষেপণ পরীক্ষার মাধ্যমে নিউক্লিয়াস আবিষ্কার করেন। তিনি নিউক্লিয়াস আবিষ্কার করার জন্য সর্বপ্রথম 0.404 সেন্টিমিটার পুরুত্বের একটি সোনার পাত নেয়। 0.404 সেন্টিমিটার পুরুত্বের একটি সোনার পাত নেয় এবং পিছনে ব্যবহার করে ZNS এর অনুপ্রভা সৃষ্টিকারী পর্দা। ZNS এর পর্দা, আর এটা হচ্ছে স্বর্ণপাত। এটা কি স্বর্ণপাত। এখন তিনি একটি রেডিয়াম সোর্স থেকে অসংখ্য আলফা কণা নিক্ষেপ করে। একটি রেডিয়াম সোর্স থেকে তিনি অসংখ্য আলফা কণা নিক্ষেপ করে। ঠিক আছে, এগুলো হচ্ছে আলফা কণা। এখন অধিকাংশ আলফা কণা স্বর্ণপাতকে ভেদ করে অপর প্রান্তে চলে যায়। কিন্তু একটি আলফা কণা ঠিক সোজাসুজি আবার বিপরীত দিক ব্যাক করে। একটি আলফা কণা সোজাসুজি আবার বিপরীত দিকে চলে আসে, আর সমস্ত আলফা কণা কী করে? ওই পারে চলে যায়। তো এই যে সংখ্যাটা হচ্ছে 20,000-এর ভিতরে একটি। 20,000-এর মধ্যে একটি আলফা কণা ঠিক সোজাসুজি আবার ব্যাক করে এবং বাকি আলফা কণাগুলো এই স্বর্ণপাতকে ভেদ করে অপর প্রান্তে চলে যায়। তো এই থেকে বিজ্ঞানী রাদারফোর্ড সিদ্ধান্ত আসতে পারল যে পরমাণুর ভিতরে নিশ্চয়ই খুবই অল্প জায়গায়, খুবই ক্ষুদ্র জায়গায় একটি ভারী একটি বস্তু আছে। যখন আলফা কণাতে ভারী বস্তুর সাথে গিয়ে আঘাত করলো, ঠিক সোজাসুজি চলে আসছো। এই আলফা কণা ছিল ধনাত্মক বা পজিটিভ চার্জযুক্ত, এবং ওইখানে যে ভারী বস্তুটি কণাটি আছে সেটিও অবশ্যই পজিটিভ চার্জযুক্ত। এই জন্য পজিটিভ বিকর্ষণ করে এই আলফা কণাটি আবার পিছনের দিকে চলে এসেছে। কি বললাম ভাইয়ারা? রাদারফোর্ড যখন অসংখ্য আলফা কণা, মনে করো প্রায় 20,000 আলফা কণা রাদারফোর্ড এই রেডিয়াম সোর্স থেকে নিক্ষেপ করলো স্বর্ণপাতের উপরে। অসংখ্য আলফা কণাগুলো এই স্বর্ণপাতকে ভেদ করে অপর প্রান্তে গিয়ে ZNS এর অনুপ্রভা সৃষ্টিকারী পর্দার উপরে পড়লো। কিন্তু 20,000-এর মধ্যে একটি আলফা কণা আবার পুনরায় ব্যাক করে। কেন ব্যাক করে? কারণ এইখানে পরমাণুর ভিতরে অবশ্যই ধনাত্মক চার্জযুক্ত একটি ভারী বস্তু থাকে, যেটাই হচ্ছে ওই পরমাণুর মূল ভর। এই ভারী বস্তুর ভিতরে আছে প্রোটন এবং নিউট্রন, যাকে আমরা নিউক্লিয়াস বলি। তো এইভাবে বিজ্ঞানী রাদারফোর্ড এই পরীক্ষার মাধ্যমে নিউক্লিয়াসের আবিষ্কার করেন, যে নিউক্লিয়াস পজিটিভ চার্জযুক্ত এবং ভারী, আর পরমাণুর ভিতরের বেশিরভাগ জায়গায় ফাঁকা। বিজ্ঞানী রাদারফোর্ড আরও বলেছিলেন যে সৌরজগতের সঙ্গে রাদারফোর্ড পরমাণু মডেলকে তুলনা করা হয়, কারণ আমরা সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলি যেমন ঘূর্ণায়মান, সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে যেমন গ্রহগুলি ঘূর্ণায়মান, ঠিক তেমনই এগুলো হচ্ছে সব গ্রহ, মনে করো এগুলো গ্রহ। ঠিক তেমনই নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন ঘূর্ণায়মান। অর্থাৎ রাদারফোর্ড পরমাণু মডেলকে সৌরজগতের সঙ্গে তুলনা করায় বলে সৌর মডেলও বলা হয়, যেটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। এবার আসো বোর পরমাণু মডেল। বিজ্ঞানী নিলস বোর 1913 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বোর পরমাণু মডেল আবিষ্কার করেন। এই যে বোর পারমাণবিক মডেল আবিষ্কার করা হয়, এই পরমাণু মডেলের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি। যেমন 1 নম্বরে পরমাণু কক্ষপথ সম্পর্কে রাদারফোর্ড মডেলে কোনো ধারণা দেওয়া হয়নি। বিজ্ঞানী বোর বলেছেন যে ইলেকট্রনগুলো একটি নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট ব্যাসার্ধের অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায়মান। বিজ্ঞানী বোর বলেছেন যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো নির্দিষ্ট ব্যাসার্ধের অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায়মান। তো তিনি আবার এই কক্ষপথগুলোর নামকরণও করেন।
যদি n ইকুয়াল টু 1 হয় তাহলে k শেল, n ইকুয়াল টু 2 হলে l শেল, n ইকুয়াল টু 3 হলে m, আর n ইকুয়াল টু 4 হলে n। ঠিক আছে, তো এটা যেহেতু n ইকুয়াল টু 1, এটা হচ্ছে n ইকুয়াল টু 2, n ইকুয়াল টু 3, এমনভাবে অসংখ্য হতে পারে। তো তিনি বলেছেন যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো নির্দিষ্ট ব্যাসার্ধের অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায়মান। তো আমরা বলতে পারি যে বোর পরমাণু মডেল থেকে আমরা ইলেকট্রনের কক্ষপথ সম্পর্কে নির্দিষ্ট ধারণা পাই। এবার আসো পয়েন্ট নাম্বার 2, কৌণিক ভরবেগ। বোর পরমাণু মডেল থেকে আমরা কৌণিক ভরবেগের উপরে ধারণা পাই। আমরা জানি রৈখিক ভরবেগ, রৈখিক ভরবেগ P ইকুয়াল টু mv। এটা তো আমরা সবাই জানি যে রৈখিক ভরবেগ P ইকুয়াল টু mv। তাহলে কৌণিক ভরবেগের ক্ষেত্রে কি হবে? কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগের সাথে যখন আমরা কোনো বৃত্তাকার কক্ষপথের ব্যাসার্ধ গুণ করব, রৈখিক ভরবেগের সাথে যখন আমরা কোনো বৃত্তাকার কক্ষপথের ব্যাসার্ধ গুণ করব, তখন আমরা পেয়ে যাব কৌণিক ভরবেগ। অর্থাৎ এখানে যদি আমরা r গুণ m ডট v করি তাহলে আমরা কৌণিক ভরবেগের মান পেয়ে যাব। অর্থাৎ আমরা বলতে পারি কৌণিক ভরবেগ mvr ইজ ইকুয়াল টুnh/2 পাই। h কি? এই হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এই হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, যার মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻34 জুল। এবং পায়ের মান তো আমরা সবাই জানি, পায়ের মান হচ্ছে 3.1416, পায়ের মান 3.1416। আর n কি? n হচ্ছে কক্ষপথের সংখ্যা, n হচ্ছে কক্ষপথের সংখ্যা। মনে করো এখানে n ইকুয়াল টু 3, একটা ইলেকট্রন ঘূর্ণায়মান, ইলেকট্রনের কৌণিক ভরবেগ আমরা নির্ণয় করব। তো কৌণিক ভরবেগ নির্ণয়ের জন্য mvr ইকুয়াল টু nh/2 পাই। তো যেহেতু কক্ষপথের সংখ্যা n ইকুয়াল টু 3, এখানে আমরা বসাবো 3 ইন্টু h এর মান তো আমরা জানি 6.626 ইন্টু 10⁻34 বাই 2 ইন্টু পায়ের মান 3.1416 করে দেবো। তো আমাদের যেটা অ্যান্সার হবে ওটাই হচ্ছে অ্যান্সার। তো এইভাবে আমরা একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করতে পারি। তো বোর পরমাণু মডেল থেকে আমরা কোনো ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয়ের সূত্র mvr ইকুয়াল টু nh/2 পাই, এটা পেয়েছি। এবার আসো শোষিত বা বিকিরিত শক্তির মান বের করতে হবে কীভাবে? মনে করো এটা হচ্ছে নিউক্লিয়াস, এবং এটা নিউক্লিয়াস, এটা হচ্ছে প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ। তো একটি ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে আসলো, একটি ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে আসলো। তো n ইকুয়াল টু 2 থেকে n ইকুয়াল টু 1। তো এই যে আসলো, আসার ফলে কি হলো? আসার ফলে তার শক্তি বিকিরিত হলো বা শক্তি নির্গত হলো। তো আমরা বলতে পারি যে শক্তি নির্গত হলো। আবার যদি কোনো ইলেকট্রন প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে যায়, যদি কোনো ইলেকট্রন প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে যায়, অর্থাৎ n ইকুয়াল টু 1 থেকে n ইকুয়াল টু 2-তে যায়, তাহলে আমরা বলতে পারি যে সেখানে শক্তি শোষিত হয়েছে। সেখানে কি হয়েছে? শক্তি শোষিত হয়েছে। তো আমরা বলতে পারি যে শক্তি নির্গত হলো এবং শক্তি শোষিত হলো। এই যে শক্তি নির্গত হলো এবং শোষিত হলো, এই নির্গত এবং শোষিত শক্তির মান বের করার জন্য আমরা ডেল ই ইজ ইকুয়াল টু এইচ এফ সূত্র ব্যবহার করব। ডেল ই ইকুয়াল টু এইচ এফ। এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক আর এফ হচ্ছে কম্পাঙ্ক। তো আমরা জানি এফ ইকুয়াল টু সি বাই ল্যামডা। সি হচ্ছে আলোর বেগ, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তো এখান থেকে আমরা বলতে পারি যে এইচ সি বাই ল্যামডা, অর্থাৎ শোষিত বা বিকিরিত শক্তির মান ডেল ই ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। তো আমরা আজকের ক্লাসের মাধ্যমে রাদারফোর্ড পরমাণু মডেল থেকে কীভাবে রাদারফোর্ড
আলফা কণা বিক্ষেপণ পরীক্ষার মাধ্যমে নিউক্লিয়াস আবিষ্কার করেছে এবং বিজ্ঞানী বোরের 3টা আবিষ্কার ইলেকট্রনের কক্ষপথের সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া, ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় এবং শোষিত বা বিকিরিত শক্তির মান বের করার জন্য যে সূত্র প্রদান করেছে সেগুলো আমরা জেনেছি এবং পরমাণুর প্রকাশ। তো এই ক্লাসটা অতটাও ইম্পর্টেন্ট ছিল না, তাও তোমরা বিস্তারিত জানবা এবং মূল বই থেকে একটাবার রিডিং করে নেবা। আগামী ক্লাসে আমরা এই অধ্যায়ের উপরে আরও বিস্তারিত পরবর্তী ধাপের ক্লাসগুলো করবো ইনশাল্লাহ। এবিসির সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।